শুরু হলো সব খবর নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি নাবিলা সোহার। বাংলাদেশের পুনর্গঠন, মৌলিক সংস্কার ও পাচার হওয়ার টাকা ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সরকারের বিভিন্ন পদক্ষেপের সমর্থন জানিয়ে তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে মার্কিন প্রতিনিধি দলটি। নির্বাচনের রূপরেখা নিয়ে রোববারের বৈঠকে যুক্তরাষ্ট্র কিছু জানতে চায়নি দাবি পররাষ্ট্র সচিবের। সরকারের এই শীর্ষ কূটনীতিক জানান, বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনের বিষয়টিও ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে উঠে আসেনি। বৃষ্টিভেজা সকালে ৯টার পরপরই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পৌঁছান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। দেশটির রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান নেতৃত্ব দেন দেশটির। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে প্রথম বৈঠক করেন তারা। ছিলেন বহুল আলোচিত যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন সহ দুদেশের নীতি নির্ধারকরা। ঘণ্টাখানেকের বৈঠকে আসে দ্বিপাক্ষিক সম্পর্কের নানান দিক, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা। এর পরপরই অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে সোয়া ঘণ্টার বৈঠক করেন তারা। এ সময় অর্থনৈতিক সংকট নিরসন ও ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বাড়াতে ওয়াশিংটনের সহায়তা চায় ঢাকা। $200 মিলিয়ন নতুন সহায়তা নিয়ে চুক্তি সই হয় এ সময়। This is a new agreement for fiscal year 2023. So this is from our newest funds that are with this government, with this new interim government. এইটা যে চুক্তিটা ছিল ওইটার নতুন করে আরো $200 মিলিয়ন যোগ করা হয়েছে। এইগুলো সব আলাপ করেছে, আমরা পরে এগুলোর সাথে আরো ডিটেইল আলোচনা করব। সেখান থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে যান মার্কিন প্রতিনিধি দল। ঘণ্টাখানেকের এই বৈঠকে সমসাময়িক বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরেন সরকার প্রধান। জানান, সংস্কারের জন্য তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা। এটাকে বিশেষ সময় উল্লেখ করে দেশ পুনর্গঠনে ওয়াশিংটনের সহায়তা চান ডক্টর ইউনূস। প্রথম যে আশ্বাস সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান এবং সেটার প্রতিফলন হিসাবেই সরকার গঠনের দ্বিতীয় মাসের প্রথমেই তারা এই প্রতিনিধি দলটি পাঠিয়েছে। দ্বিতীয়ত, আমরা আর্থিক সংস্কারের যে সমস্ত সেক্টরকে আইডেন্টিফাই করেছি, এই সবগুলো সেক্টরেই তারা সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর পররাষ্ট্র সচিবের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেন মার্কিন প্রতিনিধি দল। সফরে দিল্লি হয়ে ঢাকা এসেছিলেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো। বৈঠকে ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন নিয়ে ওয়াশিংটনের বার্তা কী ছিল জানতে চান সাংবাদিকরা। প্রতিটি দেশের সাথে আমাদের যেই সম্পর্ক, সেটা দ্বিপাক্ষিক সম্পর্ক। আমরা এই ধরনের কোনো আলোচনা মনে হয় আগে কখনো যাই নাই। আমার এই আলোচনা অন্তত আমি এই ধরনের কোনো আলোচনা করি। সংসদ নির্বাচন বা এর রূপরেখা নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। আমার যে বৈঠক ছিল সেই বৈঠকে আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেই বিষয়টি আলোচনা হয়নি। আসন্ন জাতিসংঘ অধিবেশনের সময় নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হতে পারে বলেও জানান সরকারের এই শীর্ষ কূটনীতিক। যদি দুই পক্ষের স্কেডিউল মেলে তাহলে হয়তো সেখানে দেখা হওয়ার একটা সম্ভাবনা আছে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আর্থিক খাত সংস্কারে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের পাশে দাঁড়িয়েছে বিশ্বব্যাংক। এই উন্নয়ন সহযোগী $1 বিলিয়ন বা 100 কোটি টাকা ঋণ সহায়তার ঘোষণা দিয়েছে। দুপুরে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে বৈঠক করে। এর মাঝে পলিসি বেসড ঋণ হিসেবে $750 মিলিয়ন পাবে বাংলাদেশ ব্যাংক। ইনভেস্টমেন্ট লোন এবং গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে $250 মিলিয়ন ঋণ সহায়তা দেয়া হচ্ছে। ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এ ঋণ অনুমোদন হওয়ার কথা। তবে ঋণ পেতে 3টি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। এর মধ্যে রয়েছে বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞা নির্ধারণ, টাস্ক ফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করার শর্ত মানতে হবে। সোমবার থেকে সারা দেশে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে সেটি যশোর ও খুলনা অঞ্চলে অবস্থান করছে। ক্রমশ তা ভারতের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে বলেও জানানো হয়েছে। এদিকে দুদিনের বৃষ্টিতে রাজধানীতেও বেড়েছে ভোগান্তি। শনিবারও দিনভর ছিল গুড়ি গুড়ি বৃষ্টি। স্থল গভীর নিম্নচাপের প্রভাবে টানা 2 দিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝরছে বৃষ্টি। নগরীতে কখনো গুড়ি গুড়ি আবার কখনো পড়ছে হালকা বৃষ্টি।
গরম থেকে স্বস্তি মিললেও বৃষ্টিতে বেড়েছে ভোগান্তি, বিশেষ করে অফিসগামী শিক্ষার্থী ও কাজের তাগিদে বের হওয়া মানুষের। প্রচুর বৃষ্টি, যে আমরা কলেজে আসবো কিনা এই জন্য অনেক দুশ্চিন্তার মধ্যে ছিলাম। খুবই ভোগান্তিতে পড়তেছি বৃষ্টির জন্য, বাস পাওয়া যাচ্ছে না সময় মতো। রাস্তায় গণপরিবহন কম, যার কারণে আমাদের গন্তব্যস্থলে আমাদের যেতে একটু সময় লাগছে। আমি আদাপুর থেকে বের হয়েছি, 4টা যানবাহন চেঞ্জ করে আমি এখানে এসেছি। এই 2 দিনের বৃষ্টিতে সড়কের কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এছাড়া মানুষের যাতায়াতে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগও রয়েছে। অল্প বৃষ্টি হইলেও ঢাকা শহরের মধ্যে অনেক রাস্তার মধ্যে অনেক পানি জমে থাকতেছে, যার কারণে আমাদের চলাচলে অনেক সমস্যা হচ্ছে। যাত্রী আগের চেয়ে তুলনামূলক কম আর কি। বৃষ্টির মধ্যে যদি আপনার নামি তাহলে ওষুধ লাগবে না আমাকে, এর লেগে আমরা 10 টাকা করে বেশি চাই। আবহাওয়া অফিস বলছে ঢাকা সহ সারা দেশে দিনভর বৃষ্টি থাকবে। রোববার সকাল 9টা থেকে গত 24 ঘন্টায় ঢাকাতে বৃষ্টি হয়েছে 43 মিলিমিটার ও সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে 223 মিলিমিটার। গতকালকে এটা বাংলাদেশের যশোর অঞ্চলে আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই গভীর নিম্নচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু ঢাকা সহ সারা দেশে, বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে এবং আজকে যে অবস্থা আছে এই বৃষ্টিপাত আজকে সারাদিনে অব্যাহত থাকবে এবং আগামীকালকে থেকে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকটা কমে আসবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। নতুনভাবে বৃষ্টি না হওয়ায় দ্রুত নামছে কক্সবাজারের পানি। তুলনামূলক উঁচু এলাকার জল গড়িয়ে আটকে থাকছে নিচু এলাকায়। নিম্নাঞ্চলের অনেক গ্রাম এখনো প্লাবিত। পানি সরে যাওয়া এলাকাগুলোয় ফুটে উঠছে ক্ষতচিহ্ন। সারাইয়ের কাজে হাত চালাচ্ছেন স্থানীয়রা। সহকর্মী ইহসান আল কুতুবিকে সাথে নিয়ে কক্সবাজার থেকে আরো জানাচ্ছেন তাজনুর ইসলাম, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। প্রচণ্ড বেগে পানি নামছে ভাটির দিকে। খাল বিলের উপচে পড়া পানিতে প্লাবিত আশপাশের ঘরবাড়ি। পাহাড়ি ঢল আর অতি ভারী বৃষ্টির পানিতে এখনো জলমগ্ন কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা। উঁচু সড়ক বাদ দিলে বাকি প্রায় সবখানেই পানি। একবার গেলে আবার তো আসে পানি, আমরা 7 দিন পর আজকে এখানে রাস্তায় উঠতে পারছি। ইনকাম করতে পারতেছি না। আমি একজন, আমার মেয়ে আছে 3টা। ব্যবসার কম কষ্টে আসে, সাধারণ মানুষের কষ্টে থাকবে যখন প্রত্যেকটা ঘরে পানি, ব্যবসার ডুবে গেছে। নতুন করে বৃষ্টি না হওয়ার খবরই এখন কক্সবাজারের মানুষের কাছে একমাত্র স্বস্তির। জমে থাকা পানি বেশ দ্রুত নামছে নিচের দিকে। স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় শুরু হয়েছে পুনর্বাসন কাজ। এলাকাবাসী মিলেই করছেন বাঁধ আর সড়ক মেরামতের কাজ। রাস্তার ডাবল পরে ভাঙছে, ভাঙার পরে এখানে চলে গেছে, আবার মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। 2000 মতো বস্তা এখানে আমরা আপাতত স্ট্রিমিং করছি এবং এটার খুব কঠিন অবস্থা ছিল। এক্সকাভেটর লাগিয়ে আমরা এলাকার লোকজন সবাই মিলে এটাকে আলহামদুলিল্লাহ যাতায়াতের মতো একটা ব্যবস্থা আমরা করেছি। পানির স্রোত কতটা তীব্র ছিল সেটি এই লন্ডভন্ড টিনের বেড়া দেখলেই স্পষ্ট রকম বোঝা যাচ্ছে। এই পাশের যে বেড়ি বাড়তি ছিল সেটিও ভেঙে গেছে পানির স্রোতে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি এবং রাস্তাঘাটও। এই মুহূর্তে এই এলাকার মানুষের ঘুরে দাঁড়াতে যেটি প্রয়োজন সেটি হচ্ছে সহযোগিতা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, কক্সবাজার। বৃষ্টির পানিতে দুর্ভোগের আরো খবরাখবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যাব কক্সবাজার, সেখানে আছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, জলাবদ্ধতা নিরসনের প্রশাসনের কি কোনো উদ্যোগ চোখে পড়েছে এবং পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে কি জানতে পারলেন? আপনার দ্বিতীয় প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। পুনর্বাসন কার্যক্রম যে জায়গাগুলো থেকে পানির মধ্যে সরে গিয়েছে, ক্ষতিগ্রস্ত যে সমস্ত রাস্তাঘাট কিংবা যে বাঁধগুলো রয়েছে, বিশেষ করে বিভিন্ন খালে তার চ্যানেল ধরে যে সমস্ত বাঁধ ছিল এবং এই সাম্প্রতিক যেই পানির যে স্রোত কিংবা যে গতিবেগ সেই কারণে যে বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে যে কয়েকটি জায়গাতে গিয়েছি তার মধ্যে গিয়ে একটি জায়গাতে আমরা দেখেছি যে সেখানে ব্যক্তি উদ্যোগে অর্থাৎ গ্রামবাসীরা মিলেই আসলে সেই জায়গাটাকে মেরামত করছেন। তারা আসলে কোনো কিছুর জন্য অপেক্ষা করেননি, কেননা তারা যে সড়কটি মেরামত করছেন, তারা যে বাঁধের সংস্কার করছেন সেটি তাদের জন্য প্রয়োজনীয়। অর্থাৎ
তাদের বাড়িঘরকে রক্ষা করতে গেলেই মূলত ওই রাস্তা কিংবা ওই বাঁধ সংস্কার করা খুব জরুরি এবং তারা নিজেরাই মাঠে নেমে গিয়েছেন। সরকারি যে তৎপরতার কথা, সেই অর্থে কোনো তৎপরতা আমাদের চোখে পড়েনি। আজকে আমরা অন্ততপক্ষে 4টি থানায় আমরা গিয়েছি, অর্থাৎ থানার যে বিভিন্ন এলাকা সেই জায়গাগুলোতে গিয়েছি। বিস্তীর্ণ এলাকায় আমরা দেখেছি যে সেখানে মানুষজন কেমন রয়েছে। কিছু এলাকা থেকে পানি নেমে গিয়েছে, তারা তো এখন মোটামুটিভাবে সেরে ওঠার কিংবা কাটিয়ে ওঠার, ধকল কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। কিংবা এখন যে এলাকাতে রয়েছে পেকুয়ার বিস্তীর্ণ এলাকা, সেখানে কিন্তু মানুষজন এখনো পানিতে নিমজ্জিত। সব মিলিয়ে আসলে এক ধরনের মিশ্র ব্যাপার এই মুহূর্তে কক্সবাজারে, সেটি কিন্তু চারদিকে লক্ষ্য করা যাচ্ছে। সোহার। তাজনুর, ধন্যবাদ আপনাকে। এদিকে নতুনভাবে প্লাবিত হচ্ছে নোয়াখালীর নিম্নাঞ্চল। এ বিষয়ে আরও জানতে যুক্ত হতে চাই সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজের সাথে। সবুজ, এমনিতেই তো বন্যার ধকল কাটিয়ে উঠতে পারেনি নোয়াখালীবাসী, তার উপর আবার বৃষ্টি হচ্ছে নতুন করে, সেক্ষেত্রে দুর্ভোগ কোন পর্যায়ে এখন জানাবেন? সোহার, আপনি যেটি বলছেন যে দুর্ভোগ, আসলে নোয়াখালীতে গত 1 মাসেরও বেশি সময় ধরে বন্যা, জলাবদ্ধ পরিস্থিতি এবং এই যে গত 2-3 দিনের যে বৃষ্টি, ভারী বর্ষণ, সেটি নোয়াখালীবাসীর যে বন্যা পরিস্থিতি বা দুর্ভোগ, দুর্দশা, সেটি আসলে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। আমার পিছনে যে সড়কটি দেখতে পাচ্ছেন, এটি যে আসলে গত কয়েকদিন বৃষ্টি না হওয়ার কারণে শুকিয়ে গেল। গত 2 দিনের বৃষ্টিতে 6 থেকে 8 ইঞ্চি পানি বেড়েছে এবং সেই ক্ষেত্রে আবারও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এবং আমি নিশ্চয় আপনাকে দেখাতে পারছি, আমার পাশে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এটির ভিতরে নিচতলায় পানি, অর্থাৎ এখানকার আপনি নোয়াখালী, এটি হচ্ছে একটি শহর এলাকা। এই শহর এলাকার প্রতিটি বলা যায় নিচতলা যেগুলো রয়েছে, সেগুলো আসলে প্রত্যেকটিতে পানিটা আবারও তলিয়ে গিয়েছে। এবং এখানকার মানুষজন যখন আশ্রয় কেন্দ্র থেকে আবার ঘুরে নিজ বাড়িতে ফেরার চেষ্টা করছিলেন বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন আবারও খোলার চেষ্টা করছে, ঠিক এই মুহূর্তে আবারও এই যে বন্যা বা বৃষ্টির কারণে আবারও যে পানি বেড়ে গিয়েছে, আসলে সেক্ষেত্রে তারা আসলে নোয়াখালীর যে বন্যা কবলিত মানুষ রয়েছে, তারা আসলে উভয় সংকটে রয়েছে। একদিকে হচ্ছে নতুন করে তারা আবারও আশ্রয়কেন্দ্র অনেকে যেতে শুরু করেছে, অন্যদিকে তাদের যে বাড়িতে ফেরার চেষ্টা, সেটি আসলে আরও দীর্ঘায়িত হবে। এবং তারা যেটি বলছে যে খুব দ্রুত যদি এই বন্যা বা জলাবদ্ধ অবস্থা যদি উন্নতি না হয়, তাহলে তাদের যে দুর্ভোগ বা তারা যে বাড়িতে ফেরার যে প্রস্তুতি বা নতুন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার যে প্রস্তুতি, সেগুলো আসলে আরও দীর্ঘায়িত হবে এবং তাদের দুর্ভোগ আরও বেড়ে যাবে। সবুজ, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ আইনটি বিশেষায়িত। মানবতা বিরোধী সব বিচার এই আইনই করা সম্ভব, তবে যুগোপযোগী করার লক্ষ্যে কয়েকটি ধারা পরিবর্তনের আলোচনা চলছে, জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কথা জানান তিনি। আগামী সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হবে, এ আশাবাদ ব্যক্ত করেন চিফ প্রসিকিউটর। জুলাই গণহত্যার তাজা আলামত সংগ্রহের লক্ষ্যে হাসপাতাল পরিদর্শন করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম। রোববার ঢাকার সিএমএইচ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন চিফ প্রসিকিউটর। বলেন, সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রে যে বুলেট ব্যবহার করে, এমন একটি বুলেট এক আন্দোলনকারীর শরীর থেকে অপারেশন করে বের করা হয়েছে। একটা বুলেট যেটা সেনাবাহিনী ব্যবহার করে, যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে, এরকম অসংখ্য জিনিস আছে তাদের কাছে। সেগুলো আপনারা সময় মতো, আমরা যখন তদন্ত সংস্থা সেগুলো জব্দ করে নিয়ে আসবো। সিআর ফায়ার কর, সিআর মানে হচ্ছে চাইনিজ রাইফেল। কিন্তু পুলিশকে চাইনিজ রাইফেল দেওয়ার যে সিদ্ধান্ত কতদিন আগে হয়েছিল এবং কে সেটা প্রথম দিয়েছিল, এই ছাত্র জনতার অভ্যুত্থান দমনের সময় মানবতা বিরোধী যে অপরাধ তারা সংগঠিত করেছেন, সেই সময় এই অস্ত্রের ব্যবহার হয়েছে। এ সময় সাংবাদিকরা প্রশ্ন রাখেন, 1973 সালের আন্তর্জাতিক অপরাধ আইনে 2024 সালের মানবতা বিরোধী অপরাধের বিচার সম্ভব কিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বিশেষ আইন। এই আইনের মধ্যে যদি কোনো অপরাধ হয়, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হয়, যত বাহিনী আছে তাদের যে কেউ যদি কোনো অপরাধ করে এবং এইটার সাথে কোনো রাষ্ট্রীয় যত প্রশাসন যন্ত্র আছে, ক্যাবিনেট আছে, প্রাইম মিনিস্টার আছে, পরবর্তী লেভেলের যত কিছু আছে, রাষ্ট্র কাঠামোর যে কমান্ড স্ট্রাকচার আছে, প্রত্যেককেই এই আইনের অধীনে বিচারে আসতে হবে। আন্দোলনে হতাহতদের স্বজনদের কাছে যা যা আলামত আছে সেসব প্রসিকিউশনে জমা দেওয়ার আহ্বান জানান চিফ প্রসিকিউটর। প্রসিকিউশন টিমের কাছে আমরা যে ডেস্কটা ওপেন করেছি, সেখানে এসে আপনাদের এই তথ্যগুলো আমাদের কাছে দিয়ে যাবেন। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা
অরবিন্দ কেজরিওয়াল জানান, বুধবার নাগাদ পদ ছাড়বেন তিনি। জামিনে মুক্তি পাবার পর রোববার আয়োজিত এক অনুষ্ঠানে দায়িত্ব ছাড়ার কথা বলেন তিনি। এ সময় আগাম নির্বাচনের দাবিও জানান তিনি। কেজরিওয়াল বলেন, তিনি অগ্নি পরীক্ষার জন্য প্রস্তুত। জনগণ ভোটের মাধ্যমে তাকে সৎ হিসেবে স্বীকৃতি দিলে আবারও ক্ষমতায় বসবেন। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে 6 মাস জেলে ছিলেন তিনি। পরে নানা শর্তে শুক্রবার এই নেতাকে জামিন দেন দেশটির সুপ্রিম কোর্ট। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের পর এবার মিশন ভারত। তবে রোহিতদের বিপক্ষে সিরিজটা যেন যে সহজ হবে না, সেই বাস্তবতাটা জানেন নাজমুল শান্ত। চ্যালেঞ্জিং হলেও 2 টেস্টেই জেতার জন্য নামবে দল, সেই বার্তা দিয়েই দেশ ছাড়লেন টাইগার অধিনায়ক। বলেছেন, এবার ব্যাট হাতেও রাখতে চান অবদান। ভারত সফরের সব থেকে অনিশ্চয়তার নাম ছিল এই চান্দিকা হাথুরু সিংহে। আপাতত অবশ্য বরখাস্তের খাতায় নাম ওঠেনি। রাতে অস্ট্রেলিয়া থেকে উড়ে এসে ভারতের বিমান ধরতে দেখা গেল সেই চান্দিকাকে। রাশভারী চান্দিকা হাত মেলালেন, ড্রেসিং রুমেও নাকি বদলে গেছেন এই লঙ্কান। তার মতোই অবশ্য বদলে গেছে পুরো দল। রোববার সকালে বিমানবন্দরে মুশফিক মিরাজদের এই হাসি খুশি চেহারাটায় বদলে যাবার বার্তায় দিচ্ছে। এর পেছনে পাকিস্তান সিরিজের জয় যে টনিক হয়ে কাজ করেছে লাল সবুজ দলটার জন্য। তবে ভারত সিরিজে সে একই প্রত্যাশা, আর বাস্তবতা যে আলাদা সেটা জানেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এটা অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ আমাদের জন্য হতে যাচ্ছে, বাট আপনি যেটা বললেন যে পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পরে অবশ্যই একটা বাড়তি কনফিডেন্স তো দলের মধ্যে আছে, ইভেন পুরা দেশের মানুষের মধ্যেই আছে। বাট প্রত্যেকটা সিরিজে একটা অপরচুনিটি। আমরা 2টা ম্যাচই জেতার জন্য খেলবো এবং জেতার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, প্রসেসটা ইম্পর্টেন্ট। সো আমাদের লক্ষ্যটাই থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিকমতো করতে পারছি কিনা। পাকিস্তানের মাটিতে রীতিমতো গতির ঝড় তুলেছিল পেসাররা, সেটা নিশ্চিতভাবে জানে ভারত। তাই তো উইকেট তৈরিতে টাইগারদের শক্তিটা মাথায় রাখবে দলটা। এক্সপেরিয়েন্সের দিক দিয়ে ওই দলটা একটু এগিয়েই রাখবো আমি অবশ্যই, বাট স্পিনারদের আমাদের খুব ভালো এক্সপেরিয়েন্স আছে, যে কোনো কন্ডিশনে বল করার ওই অ্যাবিলিটিটা আছে। তবে চ্যালেঞ্জ মোকাবেলায় সবার আগে জ্বলে উঠতে হবে ব্যক্তিগতভাবে, যেখানে চিন্তার নাম শান্তর ব্যাট। শান্তি কবে ফেরাবেন শান্ত? আমার ইচ্ছা যে আমি অ্যাজ এ ব্যাটার হিসেবে দলকে যেন কন্ট্রিবিউট করতে পারি এবং ওটার জন্য যেরকম প্রিপারেশন নেওয়ার দরকার ছিল আলহামদুলিল্লাহ আমি নিতে পেরেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। কাউন্টিতে সাকিবের পারফরমেন্স নিয়েও দারুণ খুশি অধিনায়ক। তবে ভারতকে হারাতে হলে যে একটা টিম হিসেবে খেলার বিকল্প নেই, সেটাও যাবার বেলায় তার সতীর্থদের মনে করিয়ে দিলেন নাজমুল হোসেন শান্ত। অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে চট্টগ্রামে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি দায়ের করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয়পাল। এজাহারে অভিযোগ করা হয়, 2022 সালের 18 মে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেন, পদ্মা সেতুতে নিয়ে খালেদা জিয়া এবং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে টুস করে ফেলে দেয়া এবং চুবানি দেওয়া উচিত। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। আমরা মনে করি যে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। আমরা আমি এটার যথাযথ বিচার চাই। আমার নেত্রীকে যে হত্যার হুমকি দিয়েছে, বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই চট্টগ্রাম মেট্রোকে তদন্তের প্রতিবেদন দিয়েছে। 30 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। আমরা আশা করি আমরা ন্যায় বিচার পাবো। গণতন্ত্রের জন্য এই বৈষম্য বিরোধী আন্দোলনে এত মানুষের প্রাণ ঝরেছে, তাই নির্বাচনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ইসি সংস্কারে কমিটি গঠন করা হয়েছে, চাইলে আগামী 2 মাসের মধ্যে নির্বাচন দেওয়া যেতে পারে। গুলশানের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ 875 জনের মধ্যে 422 জনই বিএনপি নেতাকর্মী। বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে সফল হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন, পূরণ হয়েছে এক দফা দাবি। পুলিশের গুলি সহ নির্যাতন নিপীড়নে প্রাণ গেছে অনেক ছাত্র জনতার। দলের মহাসচিবের দাবি, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী নিহত 875 জনের মধ্যে 422 জনই বিএনপি নেতাকর্মী। 13ই আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশে শহীদ হন 875 জন মানুষ, যার মধ্যে কমপক্ষে 422 জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। দেশ জুড়ে শহীদ হওয়া সকল শ্রেণী পেশা রাজনীতির মানুষগুলোর এই বিশাল অংশ যে বিএনপি নেতাকর্মী, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়,
বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আন্দোলনের কৃতিত্ব নয়, বরং স্বৈরাচার পতন নিশ্চিত করাই ছিল বিএনপির লক্ষ্য। তার মতে হঠাৎ করেই হয়নি এই গণবিপ্লব। সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে এর যে নেতৃত্ব বলেন, এর যে উদ্যোগ বলেন, সবটাই কিন্তু বিএনপি নিয়েছে। বিএনপি যার ফলে শেষে এক দফা আন্দোলন শুরু করেছি আমরা। আমি কথাগুলো এই জন্য বলছি যে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের পাশাপাশি নির্বাচন আয়োজনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। নির্বাচন সংক্রান্ত একটা সংস্কার কমিটি তো করা হয়েছে বদির আলম মজুমদার সবকে দিয়ে বলে, তাই না? আমার তো মনে হয় অতি দ্রুত, এটা 2 মাসও লাগার কথা না, এবং 2 মাসের মধ্যেই উনি যদি দিয়ে দেন তাহলে একটা নির্বাচন করে খুলতে হবে। অভিযোগ করেন, ছাত্র জনতার বিপ্লব নস্যাৎ করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে এখনো, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী দিদার হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে গোপালগঞ্জ জেলা বিএনপি। দুপুরে পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। এতে অংশ নেন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মিছিলটি শহরের বঙ্গবন্ধু সড়ক হয়ে আদালত চত্বরে শেষ হয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় হত্যাকারীদের বিচার দাবি করেন বক্তারা। এদিকে দিদার হত্যায় জড়িত সন্দেহে শনিবার গ্রেফতার 2 জনকে জেল হাজতে পাঠিয়েছেন বিচারক। তারা হলেন জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলিমুজ্জামান ও আওয়ামী লীগের কর্মী সিজার শেখ। মুক্তিযোদ্ধা কোটায় সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার তালিকা হচ্ছে। এখানে কোনো অনিয়ম হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে, এমনটা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। সচিবালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এই কথা জানান। উপদেষ্টা বলেন, সকল মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তরের চিঠি দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরিপ্রাপ্তদের তালিকা চাওয়া হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধারা গৌরব ফিরে চায় উল্লেখ করে তিনি বলেন, ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা রিভিউ করা হবে। বন্যা পুনর্বাসন কার্যক্রম নিয়ে ত্রাণ উপদেষ্টা বলেন, বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে আরও 1 সপ্তাহ লাগবে। পুনর্বাসনে সহযোগিতার বিষয়ে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সাথেও আলোচনা হয়েছে। মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা, মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। সেখানে যাদের চাকরি হয়েছে তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কিনা আর ন্যায্যভাবে হয়েছে কিনা বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করব। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করলেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর আদাবর থানা এলাকায় মোহাম্মদ রুবেল হত্যা মামলায় পুলিশ তার 7 দিনের রিমান্ড চায়। সাবেক এই মন্ত্রীকে শনিবার রাতে ইস্কাটন থেকে গ্রেফতার করে র্যাব 2। আদাবর এলাকায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশ এ মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করলে বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদেশে সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ছাত্র জনতার আন্দোলন দমনে শেখ হাসিনার সাথে যত গোপন বৈঠক হয় সবগুলোতে ফরহাদ হোসেন ছিলেন। এই হত্যা এবং গুম করার পিছনে এই ফরহাদ হোসেনের এই নির্দেশ এবং এই যে সরকারি ছুটি একটি বিশেষ লক্ষ্যে করা হয়েছিল। এই জন্য এই ফরহাদ হোসেন এই গণহত্যার সঙ্গে, এই মানবতা বিরোধী হত্যার সঙ্গে সে জড়িত এবং সে সরাসরি জড়িত, এবং যে কয়জন অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তার মধ্যে অন্যতম হলো এই ফরহাদ হোসেন। আসামি পক্ষের আইনজীবীর দাবি, এই ঘটনায় কোনো সম্পৃক্ততা না থাকলেও রাজনৈতিক কারণে হয়রানির জন্যই ফরহাদ হোসেনকে মামলায় জড়ানো হয়েছে। এই মামলায় ওনার কোনো সম্পৃক্ততা নেই। আমরা বিজ্ঞ আদালত থেকে বলেছি যে 11 থেকে 156 নম্বর আসামি হুকুম দিয়েছে বলেছে, বাট সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। কে গুলি করেছেন এরকম কোনো ভিডিও ফুটেজ নাই, কোনো স্থির ছবি নাই। শনিবার মধ্যরাতে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন থেকে গ্রেফতার করে র্যাব 2। তার বিরুদ্ধে মেহেরপুরেও 2টি মামলা রয়েছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দেশের স্বার্থে যেমন সরকারকে সহযোগিতা করতে হবে, তেমনি
সরকারকেও রাজনৈতিক দল ও জনগণের রাস্তায় আসতে হবে। একথা বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। দুপুরে পল্টনের দলীয় কার্যালয়ে যুব অধিকার পরিষদের 7 দফা প্রস্তাবনা বিষয়ক গোল টেবিল আলোচনা ছিল। সেখানে অভিযোগ করেন 2 মাসেও পোশাক খাতের অস্থিরতা কমাতে পারেনি সরকার। দ্রুতই এ সমস্যার সমাধান না করলে পোশাক খাতে বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে। বলেন, শেখ হাসিনার সরকার পুনর্বাসনের জন্য একটি চক্র এখনো সক্রিয়। বৈষম্যমূলক চাকরি ও কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদানের দাবি তোলেন তিনি। একই সাথে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন সহ 7 দফা প্রস্তাব দেন। এই সরকারের উপরে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ নির্ধারণ করে। সরকার ব্যর্থ হলে বাংলাদেশ একটা খাদে পড়বে। আমাদের অস্তিত্বের জন্য তো সরকারকে সহযোগিতা করতে হবে, কিন্তু সরকারকেও সেটা বুঝতে হবে। আমাদের সাথে সেই আস্থা বিশ্বাসের সম্পর্কটা তৈরি করা লাগবে। আজকে এখনো কেন সরকার দায়িত্ব নেওয়ার 2 মাস পরেও গার্মেন্টস সেক্টরে অস্থিরতা চলছে। লাগাতার বিক্ষোভে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোণঠাসা। দ্বিতীয় দফায়ও বৈঠক না করে ফিরেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। এর আগে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারীদের সাথে সাক্ষাৎ করেন মমতা। নাটকীয়তায় ভরা শনিবারে গ্রেফতার হন তালা থানার ওসি। এর আগেই থেকেই হেফাজতে থাকা আরজি করের সাবেক অধ্যক্ষকে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়েছে সিবিআই। টানা 5ম রাতের মতো স্বাস্থ্য ভবনের সামনে ছিল জুনিয়র ডাক্তারদের ধর্ণা। প্রথম দফায় বৈঠক ডেকে ব্যর্থ রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার মমতা ব্যানার্জি নিজেই গেলেন স্বাস্থ্য ভবনের সামনে, ফের আহ্বান জানান আলোচনার। সেই আহ্বানে সাড়া দিয়ে শনিবার দ্বিতীয় দফায় আলোচনায় বসতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে যান আন্দোলনকারীদের একাংশ। তবে এবারও লাইভ স্ট্রিমিং ইস্যুতে দর কষাকষির পর আসেনি সমাধান, তাই বৈঠক না করেই ফিরেছেন ডাক্তাররা। তোমাদের বন্ধর জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে, তোমরা অন্তত মিটিং না করে একটা চা খেয়ে যাও। শনিবার দিনভরে চলে নাটকীয়তা। এদিন নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আরজি কর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এতদিন দুর্নীতির মামলায় গ্রেফতার ছিলেন সন্দীপ ঘোষ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পদক্ষেপকে স্বাগত জানান আন্দোলনকারীরা। এদিকে কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে সোচ্চার বিরোধী দল। আমরা সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলের গ্রেফতারের দাবি অনেক আগে থেকেই তুলেছি। তথ্য প্রমাণ লোপাটের সাথে তারা জড়িত। অপরাধের আরও যারা দোষর, সিবিআই এর উচিত তাদেরও গ্রেফতার করা। দীর্ঘদিন ধরেই তাদের গ্রেফতারের দাবি পশ্চিমবঙ্গের জনগণের। তবে প্রশ্ন হচ্ছে, একটি ছোট থানার দায়িত্বে থাকা এই পুলিশ কর্মকর্তা কি এমন সিদ্ধান্ত নিতে পারেন? অবশ্যই সে উপর মহল থেকে নির্দেশনা পেয়েছে। কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ করা উচিত, নতুবা মুখ্যমন্ত্রীকে নামিয়ে দেবে জনতা। গত 9 আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মাসব্যাপী বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ। ভারত জুড়ে ছড়িয়েছে প্রতিবাদের ঢেউ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। শ্রীলঙ্কা নারী এ দলের বিপক্ষে সিরিজের তৃতীয় টি20তে 10 রানের জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে 2 ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল বাংলাদেশের মেয়েরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে দিনটা ভালো যায়নি টাইগার্স ব্যাটারদের। স্বাগতিক বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় লাল সবুজের দল। নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 97 রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ 21 বলে 26 রানের ইনিংস খেলেন দিলারা আক্তার। 2 ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা লঙ্কান মেয়েদের সামনে সিরিজ বাঁচানোর দারুণ সুযোগ ছিল, তবে ব্যাটিং ব্যর্থতায় তারাও বেশি দূর এগোতে পারেনি। 8 উইকেটে 87 রানে থেমে যায় লঙ্কানরা। বিজিএমইএর নির্দেশনায় গাজীপুর শিল্পাঞ্চলে খুলেছে শিল্প কারখানা। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, তবে আসলে এখনও বন্ধ 20টি কারখানা। এদিকে কর্মপরিবেশ জানতে মাঠে নেমেছে সরকার গঠিত কমিটি। মত বিনিময় করছেন বিভিন্ন কারখানায়। পুরোদমে সচল গাজীপুরের কারখানাগুলো, ফিরেছে কর্মচাঞ্চল্য। তবে আশুলিয়ার 20টি পোশাক কারখানা আজও বন্ধ। এর মধ্যে আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ 18টি। শ্রমিক অসন্তোষের জেরে এসব প্রতিষ্ঠান এখনো খোলেনি। বাকি 2টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সকালে কারখানায় গিয়ে ছুটির নোটিশ দেখতে পান শ্রমিকরা। মালিক পক্ষ রাগ হয়ে চলে গেছে কালকে, যে পোলাপান যখন মানে 2-1টা দাবি মানে নাই। মালিকের সাথে মিটিং হয়েছে, মালিক বলছে আমরা কিছু মানি নাই, মানি না বলে সে চলে গেল এবং আজকে আমাদেরকে ঘোষণা দিল আমাদের ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ। বেতন বেশিরভাগ ফ্যাক্টরিতে দেওয়া হয়ে গেছে, তারপরও 2-1টা জায়গায় যদি 2-1টা কোনো অসুবিধা থাকে, ওয়ার্কাররা এমন যে ওই অসুবিধার জন্য
একটা হুলস্থুল সৃষ্টি করা যে তোমরা কাজ করো না। শিল্পাঞ্চলে জোরদার আছে নিরাপত্তা, মোতায়েন করা আছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া যৌথ বাহিনীর টহল অব্যাহত আছে। সামান্য কিছু ফ্যাক্টরি বন্ধ আছে 13 দ্বারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিভিন্ন প্রবলেমের কারণে এখনো ফয়সালা করতে পারেনি। আমরা আশা করছি এর মধ্যে অনেকগুলো ফ্যাক্টরি খুলে যাবে। আমরা চেষ্টা করতেছি দুই পক্ষকে বসিয়ে বিষয়টা যেন তাদের আভ্যন্তরীণ বিষয়গুলো আভ্যন্তরীণভাবে যেন মীমাংসা হয়ে যায়। এদিকে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেছেন শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি। শ্রমিক মালিক সহ পোশাক খাতে জড়িত সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন 11 সদস্যের এই কমিটি। বিজিএমইএ নেতারা বলছেন, অস্থিরতা অব্যাহত থাকলে রফতানি আদেশ হাতছাড়া হয়ে যাবে। স্প্রিং সামারের সিজন অর্ডার প্লেস হয়ে যাওয়ার পরেও একটা জিনিস থাকে, সেটা হলো চেইস অর্ডার। কিছু কিছু অংশে এটি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভিয়েতনামে চলে গিয়েছে। আমাদের কনফিডেন্সটাকে আমরা এস্টাবলিশ করতে পারি, কারণ বাংলাদেশের প্রতি কিন্তু আমাদের বায়ারদের একটা রিলায়েবল সোর্সিং ডেস্টিনেশন হিসাবে প্রচন্ড কনফিডেন্স ছিল। ফ্যাক্টরি বন্ধ করে, কাজ বন্ধ করে থাকার কোনো দরকার নেই। এইটা আমরা তাদেরকে তাদের বিষয়গুলো জানবো, শুনবো, বুঝবো এবং সেই অনুযায়ী যতটুকু প্রয়োজন আছে আমরা সেই ব্যবস্থা নেব। গতকাল ত্রিপক্ষীয় সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান কারখানা খোলা রাখার আহ্বান জানিয়েছিলেন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের সাথে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সবার বিচার হতে হবে, নতুবা রাষ্ট্রের অন্য কারো বিচার প্রশ্নবিদ্ধ হয়। দুপুরে মানিকগঞ্জে মন্তব্য করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। অন্যায়কারী মানে অন্যায়কারী, সে যদি পুলিশের হয় পুলিশের, এটা আমার দেখার সুযোগ নাই। পুলিশ তার যদি বিচার না হয়, তাহলে একজন রাষ্ট্রের অন্য একজন নাগরিকের বিচার করার অধিকারও বা বিচার করার বিষয়টিও প্রশ্নবিদ্ধ হয়। মেগা প্রকল্পের নামে দেশের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শেখ হাসিনা, এ মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মোহাম্মদ মামুনুল হক। দুপুরে পঞ্চগড় স্টেডিয়ামে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। বলেন, 1975 থেকে 2024 সাল পর্যন্ত সময়টি ছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতির। দলীয় নেতাকর্মীদের কথা না ভেবেই ভারতে পালিয়ে গেছেন। শেখ হাসিনাকে বুদ্ধি প্রতিবন্ধী আখ্যা দেন তিনি। বলেন, মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী নিজের খেয়ালই সব করেছেন। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার কুমারখালীতে রেল ব্রিজে ঝুলে থাকা মরদেহ 2 দিন পর উদ্ধার করল পুলিশ। দুপুরে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। স্থানীয়রা জানায়, কুমারখালীর গড়াই রেল ব্রিজে ঝুলেছিল মরদেহটি। পরে পুলিশে খবর দিলে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তা উদ্ধার করা হয়। রেলওয়ে পুলিশের এসআই নার্গিস আক্তার বলেন, মরদেহের পরিচয় এখনো শনাক্ত হয়নি। এটি হত্যা না অপমৃত্যু সেটি ময়নাতদন্তের পর জানা যাবে। অডিটর পদকে 10ম গ্রেডে উন্নীত করার সরকারি আদেশ জারি করা না হলে আগামী 17 সেপ্টেম্বর থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের আন্দোলনকারীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে ছিল এক সংবাদ সম্মেলন। জানানো হয়, অডিটর পদের সম স্কেলে থাকা সাব রেজিস্ট্রার, 1ম শ্রেণীর কর্মকর্তা, উপজেলা সমবায় অফিসার, খাদ্য পরিদর্শক, কানুনগো, সিনিয়র স্টাফ নার্স, কাস্টমস ইন্সপেক্টর, পুলিশের এসআই পদসমূহ 2য় শ্রেণীতে উন্নীত হয়েছে। আন্দোলনকারীরা জানান, অডিটর পদের নিচের স্কেলে থাকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এটিইও, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, উপসহকারী কৃষি কর্মকর্তার পদসমূহ বর্তমানে 2য় শ্রেণীর কর্মকর্তা। তাই অডিটর পদকে 3য় শ্রেণীতে রাখা বৈষম্যমূলক দাবি আন্দোলনকারীদের। নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি নেসকোর প্রিপেইড বৈদ্যুতিক মিটার অপসারণের দাবিতে বগুড়ায় বিক্ষোভ হয়েছে। দুপুরে শিবগঞ্জে সড়ক অবরোধ করে স্থানীয়রা। মহাস্থান শিবগঞ্জ আঞ্চলিক সড়কের পর বগুড়া রংপুর মহাসড়কও অবরোধ করা হয়। এ সময় সড়কের 2 প্রান্তে আটকে পড়ে শত শত যানবাহন। বিক্ষোভকারীরা জানান, প্রায় 2 বছর ধরে গ্রাহকদের পোস্টপেড মিটার পরিবর্তন করে প্রিপেড মিটার স্থাপন করে নেসকো। এরপর থেকেই ভ্যাট ট্যাক্স সহ বিভিন্ন সার্ভিস চার্জ ধরে প্রতি মাসে অতিরিক্ত টাকা দিতে হয়। কয়েক দফায় দাবি জানানোর পরও প্রিপেড মিটার অপসারণ করেনি নেসকো। প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় আন্দোলনে নেমেছেন গ্রাহকরা। কুমড়োর ওজন রীতিমতো একটি ষাঁড়ের সমান, এমন অদ্ভুত ঘটনার সাক্ষী হলো রাশিয়া। মস্কোর এক গ্রামের কৃষক আলেকজান্ডারের বাগানে মিলল 817 কেজি ওজনের কুমড়োটি।
শনিবার দেশটির সবচেয়ে পুরনো বোটানিক্যাল গার্ডেনে অনুষ্ঠিত হয় এক প্রতিযোগিতা। সেখানে নেওয়া হয় কুমড়োটি। উদ্যোক্তারা জানান, বিশাল আকার কুমড়োর সব রেকর্ড ভেঙেছে সবজিটি। অতীতের রেকর্ড ছিল 771 কেজি। আলেকজান্ডার জানিয়েছেন, দৈনিক গড়ে 20 কেজি করে বেড়েছে তার বাগানের কুমড়ো। মূলত চাষাবাদকে উৎসাহিত করতেই এই প্রতিযোগিতা চালু করেন জার পিটার দ্য গ্রেট। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।